আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা এটাকে মানে এটাকে অল্প যে সময়ে মোটামুটি ওভারকাম করে ফেলেছেন আপনি। আমরা পরিপূর্ণভাবেই ওভারকাম করে ফেলেছি, মানে খুবই অল্প সময়ে। এবং এটা সম্ভব হয়েছে অফকোর্স আমাদের সকলেরই সামগ্রিক প্রচেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টার নির্দেশনা। আমরা সম্প্রতি ভারতের ক্ষেত্রেও দেখলাম যে কিছু কিছু পাল্টাপাল্টি সিদ্ধান্ত এসেছে। আপনি যেটা বললেন যে তুলা না, আমরা সুতা আমদানি বন্ধ করেছি। সো আমরা যে সুতা আমদানিটা বন্ধ করেছি এটা প্রথম না, এটা মনে হয় থার্ড বা ফোর্থ টাইম আমরা বন্ধ করছি। আপনি যদি দেখেন যে আমাদের সুতায় উৎপাদনে আমাদের বিনিয়োগ প্রায় $22 বিলিয়ন, এবং আমাদের এটা অর্থনীতির একটা মৌলিক একটা চালিকা শক্তি। আমরা ভারতের যে রপ্তানি লক্ষ্যমাত্রা তৈরি করেছেন ওনারা, শুধু গার্মেন্টস সেক্টরে ওনারা $100 বিলিয়ন রপ্তানি করতে চান। ওনারা প্রায় 60,000 কোটি রুপির একটা ভর্তুকি দিচ্ছেন, ইনক্লুডিং ক্যাপিটাল সাবসিডি, যেটাকে মূলধন সাবসিডি দিচ্ছেন। মানে আপনি ফ্যাক্টরি করলে সরকার একটা আপনার মূলধনের একটা অংশ দিচ্ছেন, বেতনেরও একটা অংশ দিচ্ছে। আমি যে কথাটা আপনাকে পূর্বে বলছিলাম যে আমরা WTO ফ্রেমওয়ার্কে আন্তর্জাতিকভাবে কাজ করে থাকি। সো WTO ফ্রেমওয়ার্কে যদি আপনি চিন্তা করেন, তাহলে যদি কেউ মানে তার কোনো পণ্যকে কোনো বাজারে এসে ডাম্প করে, তাহলে আপনি এন্টি ডাম্পিং ডিউটি ইম্পোজ করার আপনি অধিকার রাখেন। এটাকে আপনি মানে মেজার করতে হবে যে ইনজুরিটা কতটুকু হচ্ছে, ওই পরিমাণ, যে পরিমাণ আপনার মূল্যমানের ইনজুরি হচ্ছে, ওই মূল্যমান আপনি এন্টি ডাম্পিং দিতে পারেন। আমরা যদি এন্টি ডাম্পিং ইম্পোজ করার আমাদের বিশ্লেষণ বলে ট্যারিফ কমিশন কর্তৃক যে আমরা একটা এন্টি ডাম্পিং দিতে পারি। আমরা বাণিজ্যের সুসম্পর্ক বলেন, অথবা আমরা বাণিজ্যকে গতিশীল রাখার উদ্দেশ্যে আমরা এন্টি ডাম্পিং দিইনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মানে শুধু ল্যান্ড পোর্ট দিয়ে যে আমদানিটা হয়, এই ল্যান্ড পোর্ট আমদানিটা আমরা বন্ধ করেছি। যে আমাদের যেটা আগেও বহুবার হয়েছে, 2018 সালে আবার এটাকে খুলে দেওয়া হয়। সো আমাদের নিজস্ব যে বিনিয়োগ এবং আমাদের প্রায় 10 লক্ষ লোকের কর্মসংস্থান আছে এখানে, এটা একটা ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে যাচ্ছিল। এবং এই ভারতীয় যে 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 ডাম্পিং প্রাইসটাকে আমাদের নিজস্ব শিল্প এটা ফেস করার সক্ষমতা ছিল না। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ভারত আমাদের যে ট্রান্সশিপমেন্ট যে অপরচুনিটি ছিল, এটা ক্যান্সেল করা হলো। আমাদের প্রায় $3 বিলিয়ন পণ্য এইভাবে ট্রান্সশিপমেন্ট হয়ে ভারতের মাধ্যমে দিয়ে যেত। আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা এটাকে মানে এটাকে অল্প যে সময়ে মোটামুটি ওভারকাম করে ফেলেছেন আপনি। আমরা পরিপূর্ণভাবেই ওভারকাম করে ফেলেছি, মানে খুবই অল্প সময়ে। এবং এটা সম্ভব হয়েছে অফকোর্স আমাদের সকলেরই সামগ্রিক প্রচেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টার নির্দেশনা, এবং আমাদের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এই জিনিসটাকে মানে উত্তরণ করতে পেরেছি। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ভারত আমাদের রপ্তানির উপরে বিভিন্ন কয়েকটা ল্যান্ড কাস্টমস বর্ডারে ওনারা মানে বিধিনিষেধ আরোপ করেছেন। এতে আমাদের রপ্তানির ক্ষতিগ্রস্ত হবে। বাট আমরা আশা করি, আমি ভারতীয় কমার্স মিনিস্টারের কাছে আমাদের অবস্থানটাকে উল্লেখ করে ওনাকে আমি চিঠি দিয়েছি এবং মিটিংয়ের জন্য আমি অনুরোধ করেছি। এবং আমি আশা করি যে আমরা যে পণ্যটা ভারতে রপ্তানি করি, এইটা ভারত তো নিজেই একটা টেক্সটাইল শিল্পে খুবই স্বয়ংসম্পন্ন একটা দেশ। তারপরে আমরা যখন আমাদের গার্মেন্টস ভারতের বাজারে রপ্তানি করি, এটা আমাদের প্রতিযোগিতার সক্ষমতা দিয়েই রপ্তানি করি। আমার ধারণা ভারতীয় যারা ক্রেতা সাধারণ আছেন এবং যারা এই রিটেল সেগমেন্ট যারা আছেন, এনারাও তো এটার একটা ক্ষতি শিকার হবেন। ফলশ্রুতিতে আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করতে পারবো বলে আশা রাখি। এমনি তাদের সাথে আমাদের কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা, বাণিজ্যিক বিচারে যদি আমরা বলি, বা সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে কিনা? সেটা তো আপনারা যেটা মিডিয়াতে দেখছেন, আমাদের প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সাথে বিমস্টেক সম্মেলনেও মিটিং করেছেন। আমাদের তরফ থেকে না যে মানে টানাপোড়েন, বাট অফকোর্স একটা তো প্রচ্ছন্ন বা আমরা দেখতে পাচ্ছি।
যে ওনাদের মানে সেটা রাজনৈতিক কারণে হোক, ভূ রাজনৈতিক কারণে হোক, আমরা একটা আচরণ দেখতে পাচ্ছি। কিন্তু আমি বাণিজ্যের ক্ষেত্রে বলবো যে আমরা স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে চাই।